আমি বললাম, চলেই যাবে? তবে রেখে যাও কিছু, দুটো বাক্য, কালি ফুরিয়ে যাওয়া কলম কিংবা প্রিয় কোনো কবিতা, যার নাম দেব স্মৃতি। তুমি আমায় ছাড়িয়ে নিতে নিতে বললে, ভালো থেকো। অথচ আজ এতকাল পরে এসে বুঝলাম, কিছু না চাইলেই বুঝি ভালো ছিল। সেই থেকে জানলাম, ভালো থেকো একটি বিদায়কালীন অভিশাপের নাম। কবিতা লিখেছেন জুবায়ের হোসেন, কণ্ঠে সালমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেলস অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ একেবারে বেলকনি থেকে আপনাদের সাথে গল্প করা শুরু করেছি। সেদিন শাহিনুর আপুর ভিডিওতে দেখছিলাম গাছ জিকির করে। শাহিনুর আপু বলেছেন, এ বর্ষায় যত পারা যায় ভালো করে গাছ লাগানো উচিত, এই গাছগুলো পরবর্তীতে জিকির করে। এ কথাটা শুনেছি আমার শ্বশুরের মুখেও। হঠাৎ করে পুরনো কথা মনে পড়ে যাওয়ায় এবং এই সুন্দর একটি হাদিস শেয়ার করবার জন্য শাহিনুর আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শখের কিছু গাছ কিনে এনেছি। ধীরে ধীরে বাংলাদেশের থেকেই নতুন করে গাছ কিনে নিজের বাগানটা, নিজের বারান্দাটা গোছানোর চেষ্টা করছি। কতটুকু কী হবে জানি না, চেষ্টা করে যেতে তো দোষ নেই। নতুন গাছগুলো লাগানোর আগে আসলে ভুটান থেকে আনা গাছগুলোকে আবার একটু রিপোর্টিং করলাম। আসলে বারবারই মনে হচ্ছিল শুধুমাত্র পানি আর তাপের কারণে গাছগুলো মারা যাচ্ছে না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। হয়তো মাটিটা বেশি ভেজা অথবা কোনো একটা সমস্যা আছে। জেট প্ল্যান্টটা যখন আমি খুঁড়ে বের করলাম, নিচ থেকে বিশাল বড় বড় কিছু পোকা বের হলো, যেটা দেখে আমার গা শিউরে উঠেছিল। আমি কোনোদিনও এই ধরনের কাজ নিজে হাতে এভাবে করিনি, কিন্তু এখানে এসে যখন ভাবলাম শখের গাছটা এভাবে মরে যাচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেটাকেও, জেট প্ল্যান্টটাকেও আমি একটা নতুন টবে আবারও সেট করেছি। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক ওটার কি হয়। আগে ভুটানের গাছগুলোকে ঠিকঠাক করে নিয়ে আজ নতুন কিনে আনা গাছগুলোকে আবার সেট করছি। তার মধ্যে আমার বেলি ফুল থাকবে না, তা কী করে হয়? সব আপুরা যখন হাত ভর্তি, মুঠো ভর্তি বেলি ফুল নিচ্ছে, তখন আমি চেয়ে চেয়ে একা বসে থাকবো? তার তো হয় না। বেলি আমার খুব পছন্দের ফুল, সেই জন্য বেলি ফুল আর দু একটা ইনডোর প্ল্যান্ট কিনে এনেছি। রেইন লিলিও কিনেছি, বলল পিঙ্ক কালার, ইয়েলো কালারটাও নাকি আছে। ভাবছি আবার গিয়ে আরেকটা নিয়ে আসবো। ভুটানের বিশাল কালেকশন ফেলে এসেছি সত্যি, পুরোপুরি সব কিছু বাঁচাতে পারিনি, এটাও সত্যি। কিন্তু তার থেকেও বড় সত্যি, বাংলাদেশের ওয়েদারে যে গাছগুলো হয় সেই গাছগুলো কিন্তু আমার কাছে সব নেই। ধীরে ধীরে এই গাছগুলোকে আমি আমার বারান্দায় আনবো। আমার বাগান, আমার বারান্দাকে আমি সেভাবেই সাজাবো। গতকালকে আমার প্রিয় বোন লিচু, ওর চ্যানেল হচ্ছে কিচেন অ্যান্ড ডেইলি ভ্লগস, তো ওকে দেখলাম খুব সুন্দর করে ওর বেলকনিটা সাজিয়েছে, গুছিয়েছে। মাশাআল্লাহ, এত ভালো লাগছিল। সেখানে বিভিন্ন রকমের ফুল গাছ, বিভিন্ন রকমের হার্বাল গাছ আছে, কারি পাতা আছে দেখলাম। এরপর ড্রিম ক্যাচার দিয়েছে, তারপর একটা আর্টিফিশিয়াল ওয়াটারের মধ্যে কিছু ফুল দিয়ে সাজিয়েছে। এত ভালো লেগেছে, খুবই খুশি হয়েছি জিনিসটা দেখে, এবং নতুন আইডিয়াও পেয়েছি। এখন যদি সেই আইডিয়া নিয়ে আমি কাজ করি, আমাকে নিশ্চয়ই লিজু বলবে না যে আমাকে ফলো করেছো। আমি তো অবশ্যই ফলো করব। মানুষের ভালো কাজকে ফলো করে ভালো কিছু শিখতে পারাটাও কিন্তু অনেক বড় ব্যাপার। আর সবাই যে সব কিছু শেখাতে পারে, শিখতে পারে, সেটা কিন্তু নয়। এই ধরনের ফলো করাকে আমি মোটেও চুরি করা বলবো না, এটা শেখার একটা অংশ। এই যে আমি এত এত আপুদের ভিডিও দেখি, এটা কি শুধুমাত্রই তাদেরকে ওয়াচ টাইম দেওয়ার জন্য? না, আমি সেখান থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। আমি সুব্রত দাদা ভাইয়ের চিকেনের যে নতুন রেসিপি, সেটা দেখে যেমন খুশি হই, ঠিক তেমনি শাহিনুর আপুর বেলকনির বেলি ফুল তুলে ঘর সাজানোটাতেও অনেক খুশি হই। আমি অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করি, সেজন্যই আমি এত ভিডিও দেখি। অনেকে প্রশ্ন করতে পারেন, এত ভিডিও দেখেন কী করে, এত সময় কী করে হয়? হ্যাঁ, সময় যে সব সময় হয় এটা মনে করবার কোনো কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র চালিয়ে রেখে ওয়াচ টাইমটা দিই, আবার কিছু কিছু ক্ষেত্রে মনোযোগ দিয়ে কথাগুলো শুনি, কারণ আমি জানি কার কাছ থেকে কী শিখতে পারবো। বিথিস ব্লগের বিথি আপু যে সারা দিন এত এত কাজ করছেন, তার কাছ থেকে আমি কী পাই জানেন? কাজ করবার এনার্জি, আইডিয়া। বিথি আপুর কাজ দেখলে মনে হয় ওনার মধ্যে কোনো টায়ার্ডনেস কাজ করে না। একটা মানুষ কতটুকু অ্যাক্টিভ থাকলে একা হাতে সমস্ত কাজ
এত এনার্জেটিক ওয়েতে শেষ করতে পারে তার প্রমাণ হচ্ছে বিথি আপু। অন্যদিকে রুমান কিচেনে রুমান আপুর এত বড় কমেন্ট পড়তে গেলে মনে হয় একটা মানুষ কতটুকু ভালোবেসে একটা ভিডিও দেখলে এত বড় করে কমেন্ট করতে পারে। রুমান আপুর প্রতি ভালোবাসা অবিরাম। ছোট দুটো বাচ্চাকে সামলে, নিজের ব্লগ সংসার সামলে অন্যদেরকে যে এত সুন্দর করে কমেন্ট করে অনুপ্রাণিত করা যায় তার অন্যতম নিদর্শন হচ্ছেন আমাদের রোমানা আপু। আর কৃষ্ণা দিদি ভাই, তার কথা কি বলবো। আমি যে তাকে কতটা ভালোবাসি যদি কখনো তাকে জড়িয়ে ধরে বলতে পারতাম তাহলে সত্যি নিজেরও খানিকটা ভালো লাগতো। এ পর্যায়ে নিতু দিদির কথা না বললেই নয়। বর্তমানে শারীরিকভাবেও খানিকটা অসুস্থ, মানসিকভাবে বিপর্যস্ত। দোয়া করা ছাড়া দূর থেকে তেমন কিছুই করতে পারছি না। যারা নিতু দিদু ভাইয়ের সাথে আছেন তারা অনেকেই হয়তো জানেন দাদা ভাই ক্যান্সারের সাথে লড়ছেন। আজ শুক্রবার, জুম্মার দিন। চলুন না যার যার জায়গা থেকে দিদি ভাই দাদা ভাইয়ের জন্য আমরা দোয়া করি। তাদের এই কঠিন সময়ে হয়তো আমাদের এই দোয়াটুকুই তাদের পাশে গিয়ে দাঁড়াবে। হয়তো আমাদের কারো না কারো প্রার্থনা ওপরওয়ালা ঠিক ঠিক কবুল করে নেবে। হয়তো দিদি ভাই সুস্থ হয়ে দাদা ভাইকে সুস্থ করে তার পাশে পাবে। সে মিষ্টি হাসি দিয়ে আমাদের সামনে আসবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে কামনা করছি, সে প্রার্থনা করছি। মূলত বাইরে গিয়েছিলাম, মেয়েটার ছবি তুলতে হবে পাসপোর্ট সাইজ, সেই জন্য ফিরবার পথে কিছু ফল, তারপর কিছু গাছের চারা এগুলো কিনে নিয়ে এসেছি। তো ভাবলাম একটু একটু করে সব গুছিয়ে রেখে চলে যাব কিচেনে। সব সময় তো বাংলাদেশে আসার পর আমটাই বেশি কিনছি। এবার মেয়েরা বলল শুধু আমের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমি যেন একটুখানি অন্যদিকেও যাই। তার মানে তাদের পছন্দের ফল ড্রাগন ফ্রুটসটা কিনি। তো অল্প একটু ড্রাগন ফ্রুটস কিনলাম 1 কেজি খানেক, এবং সেই সাথে আমার পছন্দের পেয়ারা কিনেছি। আর আমের সিজনে আমার টেবিলে আম থাকবে না এটা হতেই পারে না। অন্তত প্রতিদিনই আমি একটা দুটো করে আম খাই। আমার খুব বেশি ভালো লাগে আম খেতে। ল্যাংড়া আমটা আমার সবচেয়ে বেশি পছন্দের। তো আসার পথে আম নিয়ে এসেছি, মেয়েদের পছন্দের ফ্রুটস নিয়ে এসেছি। ভাবলাম যে বাসায় গিয়ে আগে গাছগুলোকে গোছাবো, তারপর বাজারে হাত দেব। এক্ষেত্রে নিজের একটা দোষ কিংবা নিজের একটা ভুল আগে নিজেই স্বীকার করি। সেটা হচ্ছে আমি বাজার থেকে যে আমটা কিনে এনেছি সেখানে কিন্তু আমি খুব বেশি একটা ভালো আম কিনতে পারিনি, আমি বুঝতে পারিনি। বরং চাল ডাল থেকে যে আমটা আমার কাছে আসে সেই আমগুলো বেশ ভালো থাকে। আমার একটা ভালো লেসন হলো, মানুষ ঠকে গিয়েও শিখে, মানুষ জিতে গিয়েও শেখে। আমি ঠকে গিয়ে শিখলাম। আমি চাল ডাল ছাড়া অন্য কোনো জায়গা থেকে আম অর্ডার করব না। চলে এলাম দুপুরের রান্নাটা বসিয়ে দিতে। একদম সিম্পল রান্না হবে আজকে। একটু গরুর মাংস ভুনা করব। প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি, এবং এই সরিষার তেলটা আমি মারিয়াপুর কাছ থেকেই নিয়েছি। আর আজকে সরিষার তেলেই গরুর মাংসটা ভুনা করব। এখানে কোনো রেসিপি শেয়ার হচ্ছে না, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি রান্না করি সেটাই শেয়ার করছি। এই পর্যায়ে আমার ছোট বোন শিমুলের মায়ের জন্য, আন্টির জন্য দোয়া চাইছি আপনাদের সবার কাছে। আন্টি অসুস্থ, শিমুল আন্টিকে নিয়ে ঢাকায় এসেছিল তার ট্রিটমেন্টের জন্য। আমার সাথে ডাইরেক্ট শিমুলের কোনো কথা হয়নি, কিন্তু আমি ওর ভিডিওর থ্রুতে জানি আন্টি বেশ অসুস্থ ছিলেন। আসুন আজ জুম্মার দিন আন্টির জন্য আমরা সবাই অনেক বেশি করে দোয়া করি। বাবা মা আমাদের মাথার উপর যতক্ষণ আছেন ততক্ষণ তারা আমাদের মাথার উপর অনেক বড় ছায়া হয়ে আছেন। যার আছে তারা শুধুমাত্র জানে, যার নেই সে জানে না। আমি এখনও এই ছায়ার নিচে আছি বলে হয়তো অনেক কিছু উপলব্ধি করতে পারি না। শিমুল যখন কাল বলছিল যে আমার বড় বোন নেই, আমার মা হচ্ছে আমার সবচেয়ে বড় আত্মতৃপ্তির জায়গা, সবচেয়ে বড় রিলিফ হবার জায়গা, তো তখন আমি উপলব্ধি করছিলাম শিমুলের মানসিক কন্ডিশনটা কী। আল্লাহ আন্টিকে দ্রুত সুস্থতা দান করুন, আন্টিকে ভালো করে তার সংসারে ফিরিয়ে নিয়ে যান, সন্তানদের কাছে ফিরিয়ে নিয়ে আসুন, সেই কামনা করছি। গরুর মাংস রান্না করতে গিয়ে মনে পড়ে গেল মারিয়া আপুর পেজের কথা, RM অর্গানিক প্রোডাক্ট, ঢাকা। মারিয়াপুর এই নতুন পেজটাতে নতুন কিছু জিনিস কিন্তু ইনক্লুড করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গরুর মাংসের আচার। ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি কখনো এই আচারটা খাইনি, ট্রাই করিনি, বানানোও জানি না। ইনশাল্লাহ আপুর কাছ থেকে নিয়ে অবশ্যই আচারটা আমি ট্রাই করব। আর সেই সাথে আরও কিছু জিনিস আছে, বালা চাও, তারপর রসুনের আচার। ইনশাল্লাহ আমি একটা একটা করে প্রোডাক্টগুলো নিব এবং ট্রাই করব। মারিয়াপুর হাতের রান্নার ব্যাপারে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। আর সেখানে যদি এত মজার মজার আচার পাওয়া যায় তাহলে তো অবশ্যই জিনিসটা আমার জন্য অনেক বেশি লোভনীয়। একটা জিনিস কি জানেন, অর্গানিক প্রোডাক্টের ব্যাপারে আমরা অনেক বেশি উদাসীন। আমি এতদিন ছিলাম একটা অর্গানিক কান্ট্রিতে, সেখানে কোনো সার, জৈব সার এই টাইপের কোনো কিছু ব্যবহার হতো না।
আপনারা যদি আমাদের ঝর্ণা আপুর ভিডিও দেখেন, ঝর্ণাস ফ্যাশনেবল হাউস, ঝর্ণা আপুর ভিডিও দেখেন, দেখবেন ওনার ছাদ বাগানের সবজিগুলো অনেক বেশি অর্গানিক। উনি কখনোই কোনো সার ব্যবহার করেন না। তো মারিয়া আপুর কাছ থেকে নেওয়া প্রোডাক্টগুলো যেহেতু অর্গানিক, এই প্রোডাক্টগুলো হয়তো বা অনেকের কাছে মনে হবে একটুখানি হাইড্রেটেড, কিন্তু বিশ্বাস করুন খাবার ভ্যালুর দিক থেকে জিনিসগুলো অবশ্যই ভালো হবে। কোনো পোস্ট প্রমোশন করছি না, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার কাছে মারিয়া আপুর পাওয়া প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের সাথে তো গল্প করতে করতে 3.5 মিনিটে পুরো গরুর মাংস কষিয়ে ফেললাম। ব্যাপারটা কিন্তু মোটেও তা ছিল না। আপনারা যারা কিচেনে কাজ করেন থাকেন তারা জানেন একটা গরুর মাংস কষাতে কতটুকু সময় লাগতে পারে, এবং এই গরমে একটা কিছু রান্না করাটাও অনেক বেশি পেইনের। যাদের ঘরের লোকজন খাবারের টেবিলে বসে বলেন আজ ঠিক জমলো না রান্নাটা, এটা এভাবে কেন করলে না, তাদের জন্য ছোট্ট একটা অ্যাডভাইস, কাইন্ডলি নিচে 1 ঘন্টা দাঁড়িয়ে এই রান্নাটাই করে নিয়ে আসুন, দেখবেন আপনার কাছে কেমন লাগে। বাদ দিন আমার আজাইরা প্যাচাল, চলে আসুন সবাই মিলে একসাথে একটু ড্রাগন ফ্রুট খাই। এই ফ্রুটসটার ব্যাপারে অনেকের বক্তব্য হচ্ছে খেতে ভালো লাগে না, টেস্টি না, মুখে যেন কেমন লাগে, ইরিটেটিং মনে হয়। বাট আমার ফ্যামিলিতে এটা খুবই ফেমাস একটা ফল, আমরা খুব পছন্দ করে এটা খাই। তবে একটা ডিফারেন্স আছে, বাংলাদেশেরটার মধ্যে একটু টক টক ভাব আছে, মিষ্টিটা কম। ভুটানে যেটা খেতাম সেটা অনেক বেশি মিষ্টি হতো। তবে ভুটানের নিজস্ব ফল ড্রাগন ফ্রুটস নয়, সেই জন্য ভুটানের যে ফলটা খেতাম সেটা থাকতো থাইল্যান্ড থেকে আনা অথবা ইন্ডিয়া থেকে নেওয়া। আর এখানে খাচ্ছি নিজের দেশের ফল, একটু ডিফারেন্ট তো হবেই। মাংসটা কষিয়ে আমি আবারও পানি দিয়ে গিয়েছিলাম ঝোল ঝোল রাখবো বলে। এই তো মাংস হতে থাকুক, একটু খেয়াল করলে টের পাবেন মাংসটা আমি অনেক ছোটো ছোটো করে কেটেছি এবং এখানে কোনো হাড় নেই। মানে কোরবানির মাংস প্যাকেটগুলো এমন বাজেভাবে রাখা হয়েছে, কিছু প্যাকেটে শুধু মাংস গিয়েছে, কিছু প্যাকেটে হাড় সহ গিয়েছে। আজ যেটা বের হয়েছে সেটাই রান্না করলাম। আপনাদের সাথে লম্বা সময় গল্প করলাম, অনেক জ্ঞান আহরণ করলাম, অনেক জ্ঞান বিলিয়েও দিলাম, এবং শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখাচ্ছি এই পর্যায়ে আমার বারান্দার লুকটা কেমন হলো, এবং এই পর্যায়ে থেকেই আপনাদের কাছ থেকে আমি আজ বিদায় নেব। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সেদিন এই ডালটাতে যে ফুলটা এসেছিল সেটা মরে গেছে, আজ নতুন একটা কড়ি এসেছে। প্রকৃতির নিয়মে পুরনো চলে যাচ্ছে, নতুন এসে যাচ্ছে। এই নিয়ম হিসাবে একদিন আমিও চলে যাব, নতুন কেউ আসবে। কোনো দুঃখ কিংবা বিরাগ ভাজন গল্প শোনাতে চাচ্ছি না, এ পর্যায় থেকেই বিদায় চাইছি। যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কাইন্ডলি আমার কমিউনিটিতে একটু হাই হ্যালো লিখে যাবেন, যাতে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, বা ঘরের বৃদ্ধ এবং শিশুদের খেয়াল রাখবেন। আজ এখানেই তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন পর্বে। সেই পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক।